ক্রাইম স্টোরি বলবো। এক্স্যাক্টলি সুচরিতা, আমি আজকে দুটো ক্রাইম স্টোরি বলবো, এবং কেন বলবো তার কারণ হচ্ছে যে দুটোই খুবই অদ্ভুত ঘটনা। তোমরা জানো আমি ক্রাইম স্টোরি বললে আমার যেগুলো খুব অদ্ভুত লাগে ঘটনা আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। এবং একটার মধ্যে একটু মানে স্টার্টিং এ একটু ভৌতিক ব্যাপার ছিল, কিন্তু নাথিং ভৌতিক অ্যাবাউট ইট, বাট ইটস কোয়াইট স্যাড। নো ক্রাইম স্টোরি ইজ আ হ্যাপি স্টোরি। হ্যালো ঈশানী। সো শুরু করছি। প্রথম ঘটনাটা বম্বের ঘটনা। এই জায়গাটা দিদি হয়তো চিনবে, উর্মিদি, আর তোমরা যারা বম্বে গেছো তারাও চিনতে পারো। বম্বেতে চেম্বুর বলে একটা জায়গা আছে, এবং তারপরে মানে চেম্বুরের আগে, মানে চেম্বুর থেকে ইস্টার্ন দিকে যদি যাও, বম্বের ইস্টার্ন দিকে যদি যাও, তাহলে ওখানে একটা জায়গা আছে গোভান্ডি বলে। গোভান্ডি বলে জায়গা আছে। এখানে আগে অনেক ফ্যাক্টরি ট্যাক্টরি ছিল, এখন অবভিয়াসলি ফ্যাক্টরি ট্যাক্টরি অনেক কিছু বন্ধ হয়ে গেছে এবং বসতি হচ্ছে। যেরকম ভাবে বম্বেটা বাড়ছে সেরকম ভাবে বসতি হচ্ছে। তো গোভান্ডিতে একটা পুরনো তোমার টেলিকম ফ্যাক্টরি ছিল, মানে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি বানানো হতো একটা সময়, কিন্তু এখন ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। এবং সেই ফ্যাক্টরির জন্য বা সেই ফ্যাক্টরির ওয়ার্কার্সদের জন্য এই ঈশানী বলছে আসতে শোনা যাচ্ছে, তাহলে কি আমি মাইক্রোফোনটা ইউজ করব? আমি লাস্টের যে গল্পটা বলেছিলাম আগের বার, আমাকে ইউটিউবে অনেকে বলেছে যে আমার গলা শোনা যাচ্ছে না। দাঁড়াও, তাহলে আমি মাইক্রোফোনটা বার করছি, সেটা জড়িয়ে গেছে, সেজন্য তোমরা আমার সঙ্গে একটা মিনিট একটু ওয়েট করো। আমি এটাকে লাগিয়ে নিয়ে তোমাদেরকে গল্পটা বলছি। 1 সেকেন্ড। হ্যাঁ, my microphone is a challenging thing for me. এবার কি তোমরা শুনতে পাচ্ছ ঠিকঠাক? এবার আওয়াজটা ঠিক আসছে? হাই প্রজ্ঞা, হ্যালো তনু, ঈশানী, তুমি কি এবার শুনতে পাচ্ছ? একটু প্লিজ আমাকে কেউ বলো যে আওয়াজ লাউড এন্ড ক্লিয়ার আসছে। হ্যালো অমৃতা। ওকে, আমি ধরে নিচ্ছি যে আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি আবার প্রথম থেকে শুরু করছি। প্রথম গল্প মানে প্রথম যেটা বলছি সেটা হচ্ছে তোমার চেম্বুর থেকে ইস্টার্ন দিকে যদি মুম্বাইতে যাও, তাহলে একটা জায়গা আছে গোভান্ডি বলে। সেখানে পুরনো ফ্যাক্টরি, অনেক অনেক রকম পুরনো ফ্যাক্টরি ছিল। তার মধ্যে একটা পুরনো টেলিকম ফ্যাক্টরি আছে। তার সেই ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরির কাছাকাছি একটা কুয়ো আছে, এবং স্থানীয় লোকালরা ওই কুয়োটাকে খুব হন্টেড বলে মনে করে। ভুতিয়া কুয়া, ভুতিয়া বলে ওটাকে। তার কারণ হচ্ছে যে পরিত্যক্ত কুয়ো, জল অনেকটা কমে গেছে, মানে প্র্যাকটিক্যালি বলতে পারো ইটস মোর মানে ইটস আ মোর পানা জল দেন জল। খারাপ জল, পানাও হবে না, বিকজ কুয়োতে জল রিফ্রেশ না হলে যা হয়। কিন্তু মুম্বাইতে তো প্রচুর বৃষ্টি হয়, সেই জন্য তাতে কুয়োটা মাঝে মাঝে ভরে যায়। আবার গরম যখন পড়ে তখন আস্তে 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 জল কমে যায়। তো জায়গাটা খুব মানে খালি খালি জায়গা। অবভিয়াসলি লোকজন ওখানে খুব বেশি যাতায়াত করে না। তো বাচ্চারা কি হয়, এই টিনেজার বাচ্চারা, ওই তাদের একটু ইয়ে থাকে না। তো আমরা যখন ছোট ছিলাম আমরাও করতাম যে একে অন্যকে একটু চ্যালেঞ্জ করা হতো যে ও তুই এটা করতে পারবি, তুই গাছে উঠতে পারবি, তুই লাফাতে পারবি, মানে বোকা বোকা চ্যালেঞ্জ। বাট তখন মনে হয় যে না, দিস ইজ ভেরি গুড, তাতে অনেক হবে, অনেক হবে, অনেক কিছু হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেরকম একটা গ্রুপ অফ বাচ্চা একদিনকে ওখানে খেলতে গেছে। এই ঘটনাটা মোটামুটি, এই ঘটনাটা আগের বছর হয়েছে, মানে 2024-এর ঘটনা বলছি আমি, 2024-এর অক্টোবর নভেম্বর মাসের ঘটনা। তো ওই বাচ্চাগুলো ওখানে খেলতে গেছে, এবং খেলতে খেলতে একটা বাচ্চাকে, মানে একটা ওই টিনেজারকে, বাদ বাকিরা বলেছে যে তুই, মানে কুয়োর কাছাকাছি ওরা খেলছিল, কিছু একটা ব্যাপারে ও বলেছে যে তুই কুয়োদের মধ্যে ঝাঁপাতে পারবি, ওই জলের মধ্যে ঝাঁপাতে পারবি, ওই নোংরা জলের মধ্যে। মাই গড। তো তখন
প্রথমে ওই বাচ্চাটা বলেছে না, তখন ওরা বলেছে ডরতা হ্যায়, ডরপোক ডরপোক বলেছে ওকে। ব্যাস, ছোট বাচ্চা, ইগোতে লেগে গেছে, না করে দেখাতেই হবে অবভিয়াসলি, বুদ্ধি শুদ্ধি তখন কিছুই থাকে না প্র্যাকটিক্যালি। সো সেই বাচ্চাটা, কুয়োটা একটু উঁচু ছিল, মানে নিচু কুয়ো না, উঁচু ছিল, সেই সাইডে দাঁড়িয়ে কুয়োটার মধ্যে ঝাঁপ দিয়েছে। এমনিতেই মানে প্র্যাকটিক্যালি জল ইজ ভেরি ডার্টি, মানে জলটা বেশ পচা জল, তো ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে প্রথমে ওর খুব মানে গা গুলিয়ে উঠেছে ঝাঁপ দেওয়ার পরে। তারপরে মাথাটা যখন তুলেছে তখন দেখছে যে ও কুয়োর মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছে, মানে জলটা এত কমে গেছে যে ওর এইরকম জায়গা অব্দি জল আসছে। হ্যাঁ, তো ওখান থেকে দাঁড়িয়ে ও বলছে যে দেখা দেখা মেনে কর লিয়া, এরকম এরকম ধরনের কথা বলছে। করতে করতে হঠাৎ ওর পায়ের কাছে না একটা কিছু মানে কোনো একটা জিনিস এরকম করে যদি লাগে তো মানে জলের মধ্যে যেরকম লাগবে, ও চমকে উঠেছে, মানে একদম চিৎকার করে করে উঠেছে। তখন সবাই বলছে ডর গিয়া। তখন বলছে না না, আমি মোটেই ভয় পাইনি। তখন ওর মানে ওর আবার ওই একটা মানে কি বলে দুঃসাহস টাইপের হয়েছে, তো বলছে কিছু না, আমি তোদের দেখাচ্ছি, কিছুই না, লতা পাটা কিছু একটা হবে বলে ওর নিচু হয়ে ওই পায়ে যেখানে জিনিসটা লাগছিল সেখানে হাত দিয়েছে। হাত দিয়ে জিনিসটাকে টেনে তুলেছে, মানে মানে জিনিসটা ওর হাতে এসছে। যেই হাত দিয়ে টেনে তুলেছে তখন দেখছে আর একটা মানুষের হাত ভেসে উঠেছে কুয়োর মধ্যে থেকে। মানে ওটা দেখে ওপরে যারা ছিল আর এ যে কুয়োতে ছিল চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছে। তখন ও মানে মানে ধরেই ওটাকে ছেড়ে দিয়েছে। অবভিয়াসলি ইটস আ স্লিপারি ডেড হ্যান্ড, বুঝতেই পারছো, তো ছেড়ে দিয়েছে। এবং তখন ওর পায়ের কাছে মনে হচ্ছে যে কিছু একটা জিনিস এরকম জড়িয়ে যাচ্ছে, তো ও কন্টিনিউয়াসলি চিৎকার করছে মুঝে বাহার নিকালো, এখান থেকে আমাকে বের করো, এখান থেকে আমাকে বের করো। মানে কুয়োর মধ্যে সিঁড়ি থাকে বাট সেগুলো ভাঙা ভাঙা ছিল, তো কোনো মতে হাঁচড়ে পাচড়ে বন্ধুরা তখন মিলে ওকে কুয়ো থেকে বার করেছে। করে ওই ভেজা অবস্থাতে ওরা দৌড়ে ওদের বাড়ির কাছে বাড়িতে গেছে, গিয়ে বাবা কাকা যেই ছিল তাদেরকে গিয়ে বলেছে এসে এরকম এরকম হয়েছে। তো প্রথমে তো প্রচুর বকা খেয়েছে যে ওর মধ্যে কেন লাফিয়েছিলে। তারপরে বাবা কাকারা কেউ বিশ্বাস করতে চায়নি যে এবার কিসের হাত, তোরা ভুল দেখেছিস, ভয় পেয়েছিস, ভুল দেখেছিস। তো দেবের ভেরি ইনসিস্টেন্ট বাচ্চাগুলো যে না 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 আমরা ভুল দেখিনি, তুমি একবার গিয়ে চলো, যদি আমরা ভুল দেখি তোমরা বুঝতে পারবে। তো এবার ওই বাবা কাকারা পাশের বাড়ির অন্যান্য লোকেদেরকেও ডেকেছে, ডেকে বেশ 20-25 জন মিলে ওই কুয়োর কাছে গেছে। নিয়ে ওরা ওপর থেকে না কিছু বোঝা যাচ্ছে না, মানে দেখে মনে হচ্ছে জলটা কালো, তো মানে জলটা ইজ নট ক্লিয়ার, ভেতরে কিছু আছে বোঝা যাচ্ছে না। আর বাচ্চাগুলো লাফিয়ে বেরিয়ে গেছে, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, জল আবার স্থিত হয়ে গেছে। তখন আর একটা লোককে ওরা বলে লোকটাকে নামিয়েছে, সে খানিকটা নেমে এরকম লাঠি বাঁশ মতো নিয়ে গেছিল, নিয়ে গিয়ে দেখে যে ভেতরে একটা ডেড বডি। অবভিয়াসলি জলের মধ্যে ডেড বডি থাকলে তার সাংঘাতিক অবস্থা হয়, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে একটা ছেলের ডেড বডি, মানে জামা প্যান্ট শার্ট পরা ডেড বডি। তো এবার তো ওরাও খুব ভয় পেয়ে গেছে। তখন ওরা পুলিশে খবর দিয়েছে, পুলিশ এসছে, ফায়ার ব্রিগেড ইত্যাদি ইত্যাদিকে ডেকে বডিটাকে রিকভার করা হয়েছে। রিকভার করার পরে মানে কিছু চেনাশোনা যাওয়ার খুব মুশকিলের ব্যাপার, কারণ মনে হচ্ছে যে বেশ 2-3 দিনের পুরনো জিনিস, বা মানে দেখে মনে হচ্ছে কেউ তখনও পরীক্ষা করেনি, আর জলে থাকতে থাকতে বডি ফুলে যায়। তো সেই জন্যে সকলেই কেউ মানে ওখানকার যে লোক নয় ওরা বুঝতে পেরেছে, ওরা সবাই বলেছে না এই আমাদের এখানকার লোক নয়, মানে একে আমরা কেউ এখানকার লোক কেউ নয় যে এর মধ্যে পড়ে গিয়ে মারা গেছে। তো তারপরে বডি পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছে, এবং পোস্টমর্টম করে জানা গেছে যে সে ডুবে মারা যায়নি, তাকে 1-2 বার ছুরি মারা হয়েছে এবং তার গলা কাটা হয়েছে। কারণ জলে যেহেতু ছিল সেহেতু ওই দাগগুলো বোঝা যাচ্ছিল না অবভিয়াসলি। অ্যান্ড ইট ইজ অ্যাবাউট মানে অলমোস্ট অ্যাবাউট মানে বডিটা জলে প্রায় 7 দিন মতো ছিল, 7 দিন মতো রাফলি। সো তারপরে পুলিশ তো এখানে খানা তল্লাশি করতে শুরু করেছে কুয়োর আশেপাশে, মানে কুয়োর পাশটাতে না যেটা ফ্যাক্টরি ছিল সেটা পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে, এবং তার পাশে বেশ জঙ্গল জায়গা, কারণ ওখানে কোনো বসতি নেই। তো তখন ওরা খুঁজে দেখছে প্রচুর ভাঙা বোতল, অ্যালকোহলের বোতল ইত্যাদি ইত্যাদি জিনিস। তোমরা বুঝতেই পারছো যে ওরকম জায়গায় কি হয়ে থাকে, কারা আসে, কারা কি করে। মানে there is all scenes of all kind of things that happen.
আশেপাশে কোনো জিনিস খুঁজে পাচ্ছে না, এরকম আস্তে আস্তে ওরা রেডিয়াসটা বাড়াচ্ছে, ধরো 20 মিটার, 30 মিটার, 40 মিটার, 50 মিটার কুয়োটাকে সার্কামফারেন্সে ওরা জায়গাটা দেখার চেষ্টা করছে। করতে করতে একজন কনস্টেবল একটা ব্যাগ মতন পেয়েছে, একটা পাউচ মতন পেয়েছে, বুঝেছো, একটা পাউচ মতন পেয়েছে। সেটাকে খুলে দেখেছে তার মধ্যে কিচ্ছু নেই, শুধু একটা কাগজের টুকরো আছে, একটা ছেঁড়া কাগজের টুকরো, তার মধ্যে একটা নাম্বার লেখা, একটা মোবাইল নাম্বার লেখা, ব্যাস, আর কিচ্ছু নেই। কিন্তু এই পাউচটার সাথে এই ছেলেটার কি সম্পর্ক তারা কেউ জানে না, কিন্তু যেহেতু বলা হয়েছে যে তোমরা যা পাচ্ছ তুলে নিয়ে এসো, ওরা তুলে নিয়ে এসছে। এবার পুলিশের কাছে কোনো ক্লু নেই, মানে ছেলেটা কে, তাকে তাকে যখন পোস্টমর্টম করা হয়েছে, কিছুদিন রেখে আস্তে 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 বডি গেটস জলটা বেরিয়ে গেলে বডি বিকামস এ লিটল মোর নোয়েবল অর রেকগনাইজেবল। তো ওরা একটা রাফ স্কেচ করেছে, সেগুলো সব নিউজ পেপারে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি সব করেছে, বাট কোনো দিক থেকে কোনো রকম কোনো খবর আসেনি। তখন ওরা ঠিক করেছে যে ঠিক আছে, এই নাম্বারটাতে ফোন করে আমরা দেখি, হয়তো কিছু হবে না, কিন্তু দেখা যাক। তখন নাম্বারে ফোন করেছে, নাম্বার ইজ সুইচড অফ, নাম্বার ইজ সুইচড অফ, নাম্বার ইজ সুইচড অফ। পুরো 24 ঘন্টার মধ্যে একজন কন্টিনিউয়াসলি ফোন করতে গেছে, নাম্বার ওয়াজ অলওয়েজ সুইচড অফ। তখন যে ওদের হেড ছিলেন তিনি বলেছেন ঠিক আছে, এর সিডিআর বার করো, এই নাম্বারটার সিডিআর বার করো। এবং ওরা দেখে বুঝছে যে নাম্বারটা মহারাষ্ট্রের নাম্বার নয়। আমাদের মোবাইল নাম্বার দেখলে বুঝছে তো কোথাকার কোথাকার নাম্বার, মহারাষ্ট্রের নাম্বার নয়, কিন্তু এক্স্যাক্টলি কোথাকার নাম্বার ওরা তখন ঠিক মতো জানে না। তো ওরা নাম্বারের কল ডিটেল রেকর্ড, যেটা সিডিআর, সেটা বার করেছে। কল ডিটেল রেকর্ড বার করে ওই নাম্বারে যে লাস্ট ফোনটা এসছিল সেই নাম্বারে ওরা ফোন করেছে। ওই দিক থেকে একটা ছেলে তুলেছে। তখন এরা বলেছে যে এটা কার নাম্বার, মানে অবশ্যই ছেলেরা বলেছে যে আপনি কে, আপনাকে কেন বলবো। তখন ওরা বলেছে আমরা এরকম চেম্বুর মুম্বাইয়ের পুলিশ, এই আমরা একটা খোঁজ করছি, আমরা একটা নাম্বারের খোঁজ করছি, তুমি একে এই নাম্বারে ফোন করেছিলে দিন 8 আগে, এটা কার নাম্বার। তখন বলছে স্যার এটা আমার বন্ধুর নাম্বার। বলছে তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধুর নাম হচ্ছে, এক মিনিট, আমার বন্ধুর নাম হচ্ছে করণ চন্দ্র সামথিং। তো বলছে তোমার বন্ধুর নাম্বার, তোমার বন্ধু কি বম্বেতে? বলছে হ্যাঁ, ও আর ওর ওয়াইফ যার নাম হচ্ছে গুলনাজ, তারা বেশ দিন 10 আগে বম্বে গেছে, মুম্বাই গেছে। তো বলছে তো তুমি কোথায়, মানে ওয়ের আর ইউ, তুমি কোথায়? তো বলছে আমি হচ্ছে বান্দা বলে একটা জায়গা আছে উত্তরপ্রদেশে, আমি সেখানকার লোক, মানে কারণ ও সেখানকার লোক। তো বলছে যে তাহলে এরা কেন বম্বে এসছে, কারণ আর গুলনাজ কেন বম্বেতে এসছে? বলছে যে গুলনাজের বাবা মা ভাই সবাই বম্বেতে থাকে, এবং ওর বাবা এসছিল দিন 10 আগে, ওদেরকে নিয়ে গেছে, ওখানে ওরা বিজনেস করবে, চাকরি করবে, বিজনেস করবে, কিছু একটা করবে। তখন পুলিশ ওকে জিজ্ঞেস করেছে যে তোর গুলনাজের নাম কি, মানে বাবার নাম কি। এই ছেলেটা বলেছে যে আমি এত ডিটেলস জানি না, বাট আমি খবর নিয়ে জানাচ্ছি। ততক্ষণে মুম্বাই পুলিশ ইউপি পুলিশের বান্দা সেকশনে কথা বলেছে, বলেছে যে প্লিজ আপনারা খবর নিন, এরকম ব্যাপার, এই করণ চন্দ্র যে আছে তার বাড়িতে এবং ইত্যাদি ইত্যাদি খবর নিন। তো ইউপি পুলিশ ওখানে গিয়েছে, গ্রাম, মানে অবভিয়াসলি দে স্টে ইন আ গ্রাম। তো গ্রামে গিয়ে খবর নিয়ে জেনেছে যে করণ চন্দ্র গ্রামে থাকে, তার বাবা মা মারা গেছে, তার 2 ভাই আছে, দাদা আছে, 2 দাদাই দিল্লিতে চাকরি করে, এবং করণ থাকতো গ্রামে, আর একটা পান বিড়ি সিগারেটের দোকান চালাতো। তখন গ্রামের লোকেরা তারপরে বলতে শুরু করেছে যে 2023 সালে গুলনাজের সাথে করণের বিয়ে হয়, কিন্তু অবভিয়াসলি বুঝতে পারছো ইন্টারফেথ ম্যারেজ ছিল, সেই জন্য কোনো বাড়ি, মানে দুদিকের বাড়িতেই বেশ ঝামেলা ছিল, মানে কেউই রাজি হয়নি। কিন্তু এরা দে ওয়্যার ইন লাভ উইথ ইচ আদার এন্ড দে আর সিমিলার এজ, মানে দুজনেরই মানে ছেলেটার এবং মেয়েটার বয়স এই 20-21 মধ্যে বয়স। তো তখন তারপরে কি হয়েছে, তো বলছি এরকম বিয়ে তো হয়ে গেছে, তারপরে ও করণের যেহেতু বাবা মা নেই এবং ভাইরা দিল্লিতে থাকে ওদের বাড়িতে, তাহলে ও মেনে নিয়েছে যে ঠিক আছে তুমি আলাদা থাকবে, তোমার বউকে নিয়ে থাকবে,
আমাদের কোনো অসুবিধা নেই। আর গুলনাজ মানে গুলনাজ ওয়াজ নট মানে গুলনাজ ওয়াজ ভেরি নাইস, ইজ এ ভেরি নাইস পার্সন। তো তার সাথে কারোর মানাতে খুব একটা অসুবিধা হয়নি। তো ওরা ছিল এবং বিয়ের, কিন্তু গুলনাজের বাড়িতে লোকজন একদমই রাজি হয়নি, ওরা খুব রাগারাগি করেছে এবং প্রথম দিকে তো অনেক মানে ওদেরকে খুব ভয় দেখিয়েছিল। কিন্তু যেহেতু বুঝতে পারছো তো এটা একটা গ্রামের মধ্যে এবং এটা ইউপির একটা গ্রামের মধ্যে, সেখানে একটা ইন্টারফেথের একটা ব্যাপার আছে, মানে যে পাড়ায় এরা কারণ থাকে সেই পাড়ায় গুলনাজরা থাকে না বা গুলনাজদের লোকেরা থাকে না। এবং ওই রকম ভাবে কারুর মানে কোনো পাড়াতে কোনো লোক এরকম ভাবে মারামারি করার জন্য ঢুকতে পারবে না, সেখানে একটা অন্য ব্যাপার হবে। সো ওরা মানে জাস্ট ফোনে ফোনে ধমকি দিত, কিন্তু মানে ওদেরকে ওখান থেকে কোনো ক্ষতি ওরা করতে পারেনি বা করেনি। এইভাবে দিন গেছে, ওদের বিয়ে হয়েছে সেই 2023-এর এরকমই অক্টোবর নভেম্বর মাসে। করতে 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 বছর মানে বছর পেরিয়ে গেছে এবং 2024-এ অগস্ট মাস থেকে অগস্ট মাসে মানে বুঝতেই পারছো যে যতই রাগারাগি হোক, বাবা মা তো গুলনাজেরও মনটা খারাপ ছিল, তো মাকে মাঝে মাঝে ফোন করতো, মা মাঝে মাঝে ফোন তুলতো, মাঝে মাঝে মা ফোন তুলতো না। তো অগস্ট মাসে মার সাথে একদিনকে ওর খুব অনেকক্ষণ ধরে কথা হয়েছে, যে যা হয় মানে বাবা মা নেই, কথা হয়েছে। তখন মা বলেছে যে দেখ তুই যে এরকম কাজটা করেছিস তোর বাবা খুব রেগে আছে। তখন ও বলেছে যে মা তুমি বাবাকে একটু মানাও, এ আমার হাজবেন্ড খুব ভালো, আমাকে খুব ভালো রেখেছে, আমি খুব ভালো আছি। তখন মা বলেছে যে ঠিক আছে আমি চেষ্টা করবো, কিন্তু আমি তোকে কোনো কথা দিতে পারছি না। তো বলেছে ঠিক আছে। এরকম করতে করতে এরকম 2বার 3বার 4বার মার সাথে কথা হওয়ার পরে আস্তে আস্তে ওর মা বলেছে যে ঠিক আছে আমি বাবার সাথে কথা বলছি, বাবাকে আমি আস্তে আস্তে বলার চেষ্টা করছি, তুই তো জানিস তোর বাবা কিরকম রাগী মানুষ, একবারে আমি করতে পারবো না, আস্তে আস্তে করবো। এরকম আস্তে আস্তে করতে 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 যখন এরকম অক্টোবর নভেম্বরের নাগাদ হয়েছে, তখন একদিনকে মাকে যখন ফোন করেছে, তখন মা কথা বলার পরে বাবা ফোনে এসছে। মানে পুরো 1 বছর বাবা কোনো কথা বলেনি গুলনাজের সাথে, ফোনে এসছে। তখন তো মানে ও কেঁদে ফেলেছে পুরো। তখন বাবা ওকে বলেছে যে তুমি যেটা করেছো সেটা ঠিক করোনি, মানে গলার স্বরটা যতটা মানে আগে রাগী ছিল ততটা রাগী নয়। তখন গুলনাজ খুব কাঁদছে, তখন বাবা বলেছে যে না তো কান্নাকাটি করছো কেন? বলছে না আমি না তোমার সাথে এতদিন কথা হয়নি সেই জন্য। তো বলছে না দেখো তোমরা যা করেছো আমাদের পক্ষে মেনে নেওয়া খুব মুশকিলের ব্যাপার, বুঝতেই পারছো, কারণ আমরা তো মানে আমরা আমাদের মতন। তখন তনু বলেছে বাবা তুমি যেরকম তুমি আমাকে প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তখন বাবা বলেছে ঠিক আছে, দেখো আমি ক্ষমা করে দিলেও দেখো আমাদের বড় পরিবারে অনেক লোকজন আছে, আমার যা হয় লোকে কি বলবে একটা বিশাল বড় ব্যাপার আমাদের অনেকের কাছেই। তো তখন ও বাবাকে অনেকবার করে বুঝিয়েছে, তারপরে বাবার সাথে মার সাথে মোটামুটি কথাবার্তা হচ্ছে। তো তারপরে বাবা ওকে বলেছে যে একটা কাজ করা যাক, তোমরা তো পালিয়ে গিয়ে বিয়ে করেছিলে, তো তোমরা যদি আমরা হয় ওখানে আসবো না তোমরা এখানে এসো, আমরা একটা অনুষ্ঠান করি, অ্যাটলিস্ট আমরা লোকাল লোক মানে লোকাল বলছি ফ্যামিলির লোকজনকে ডেকে আমরা বলার চেষ্টা করি যে এর বিয়ে হয়ে গেছে। এবার হিন্দুকে বিয়ে করেছে, মুসলমানকে বিয়ে করেছে, বিসাইড দ্য পয়েন্ট, বাট বিয়ে হয়ে গেছে, এখন আমাদেরকে মেনে নিতে হবে। তখন কারণের সাথেও কথা হয়েছে 1বার 2বার। তখন কারণ বলেছে যে আচ্ছা আমরা যদি ওখানে যাই তাহলে কি আমি একটা চাকরি দেখতে পারি ওখানে, কি আপনারা তো ওখানে থাকেন, আমাকে একটু সাহায্য করে দেবেন? তখন উনি বলেছেন যে আমি সে কি করে বলবো তুমি কি করতে পারো এখানে, বম্বে অনেক মানে মুম্বাই অনেক বড় শহর, বাট ঠিক আছে আস্তে আস্তে হবে সবকিছু, আস্তে আস্তে হবে, এত তাড়াতাড়ি সবকিছু হবে না। সো এইসব বলা টলার পরে ঠিক হয়েছে যে ওরা বম্বে যাবে, মুম্বাই যাবে, সরি নট বম্বে, মুম্বাই যাবে। এবার গ্রামের লোক এবং পাড়াপড়শিদেরকেও বলেছে, তারাও খুব খুশি হয়েছে, কারণ দেখো কারণ এবং গুলনাজ দুজনেই লোক মানে as human beings they were like what 20-21 year old, they were very nice people. Obviously ওদের দোষ নয় যে ওরা অন্যান্য ধর্মে জন্মগ্রহণ করেছিল, বাট প্রেম ভালোবাসা তো সবসময় সবকিছু দেখে হয় না। সো এরকম সেই
10 দিন আগে, মানে এই ঘটনার 10 দিন আগে ওরা মুম্বাই মানে চলে গেছে, ওখানে চলে গেছিল এবং বলে গেছিল ওর বন্ধুকে দোকানের ভার দিয়ে গেছে, বলেছে যে দেখ আমি একটু সময় লাগবে, যদি আমি কোনো চাকরি টাকরি পাই বা কাজ টাজ পাই আমি একটু দেখবো, একটু বেশি দিন থাকবো, একটু বম্বে ঘুরবো। এটাও তো লোকের একটা শখ থাকে যে মানে ওর মানে ওখানে যারা মুভি স্টার থাকে তাদের বাড়িতে যাওয়া, সেগুলো হচ্ছে পীঠস্থান বম্বেতে। যাই হোক, মেরিন ড্রাইভ ইত্যাদি ইত্যাদি দেখবো। তো মানে ও বন্ধুকে বলে গেছে যে আমি অ্যাটলিস্ট ধর মাসখানেক সময় নিয়ে যাচ্ছি, তারপরে আসবো। এবার বম্বে পৌঁছানোর পরে কি হয়েছে বন্ধু জানে না, মানে বম্বে আসার আগে অব্দি গল্পটা বন্ধু জানে, সেটা বন্ধু এবং বাদ বাকি গ্রামের লোকেরা জানে। সেখান থেকে পুলিশ পেয়েছে এবং পুলিশ তারপরে গুলনাজের বাবার মানে নাম এবং পেয়েছে, পেয়ে বান্দাতে যারা ছিল তারা পেয়ে মুম্বাইকে দিয়ে দিয়েছে এবং মুম্বাই তাদের বাড়িতে গেছে এবং তার বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গেছে এবং তার বাড়িতে আছে হচ্ছে মানে হাজবেন্ড ওয়াইফ, মানে গুলনাজের বাবা মা, তার 2 ভাই, একটা বড় ভাই একটা ছোট ভাই, এরাই থাকে, আর একজন পিসি থাকে, আর পিসির ছেলেও বোধহয় থাকে, ইফ আই এম নট মিস্টেকেন। পিসির ছেলেও মানে ছোট। তো যাই হোক, তো পুলিশ গেছে, গিয়ে বলে যেরকম পুলিশ এরকম জিজ্ঞেস করেছে যে আপনার জামাই এসেছিল ইত্যাদি ইত্যাদি। তখন গুলনাসের বাবা বলেছে না না, মানে একটু কিরকম কিরকম করছে। তখন পুলিশের খুব সন্দেহ হয়েছে ওনার উপরে। তো বলেছে আপনি আপনি ইয়েতে আসুন, কি বলে, পুলিশ স্টেশনে চলুন, বডিটার মানে কাউকে অফিসিয়ালি বডিটাকে রেকগনাইজ করতে হয়, নলে পরে কিছু করা যায় না। এবং অবভিয়াসলি কারণের দাদাদের যারা দিল্লিতে থাকে তাদেরকেও খবর দেওয়া হয়েছে, কিন্তু বুঝতেই পারছো যে এদের ইকোনমিক লেভেলটা এমনই যে এদের পক্ষে সঙ্গে সঙ্গে ট্রেন বাস প্লেন করে চলে আসা মুশকিল। তার দাদারাও আসছে। তো তাকে বলেছে, শ্বশুরকে বলেছে আপনি এসে আগে দেখুন। তখন শ্বশুর বলেছে না আমি ওকে অত ভালো করে চিনি না, আমি মানে ইয়ে করতে পারবো না, মানে রেকগনাইজ করতে নাও পারতে পারি। বলছে না না আপনি চলুন চলুন। তখন মানে ওকে কোনো কারণে মানে পুলিশের সন্দেহ হয়েছে, ওকে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে মর্গে নিয়ে যায়নি, ওকে ওখানে বসিয়ে রেখেছে, পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছে। তার এর মধ্যে ওর কারণে দাদারা এসছে, এসে বডি রেকগনাইজ করেছে এবং হ্যাঁ মানে ততদিনে সব কিছু হয়ে গেছিল, সব ওদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছে বডি। তখন ওর বাবাকে বেশ অনেকক্ষণ পুলিশ বসিয়ে রেখেছে। হ্যাঁ, বসিয়ে মানে এটা হচ্ছে পুলিশের একটা ট্যাকটিক্স। সো এরকম যখন ওনাকে 7-8 ঘন্টা পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছে, একটা সময় উনি গিয়ে ইন্সপেক্টরকে বলেন যে আপনি আপনি ঠিকই বুঝেছেন, আমি খুন করেছি ওকে, আমি মেরে ফেলেছি কারণকে। তখন ইন্সপেক্টর বলছে আমি তো আপনাকে কিছু জিজ্ঞেস করিনি। বলছে না, আপনি যখন আমাকে পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছেন তার মানে আপনি নিশ্চয়ই জানেন যে আমি করেছি, সেই জন্যই বুঝিয়ে রেখেছেন। তো বলছেন ঠিক আছে, এবার বলুন কি করে কি করলেন। তো বলছে যে আমরা এরকম ধরনের ওদের সাথে প্রতারণা করেছি, বেসিক্যালি ভালো মানে ভালোভাবে কথা বলার চেষ্টা করেছি যাতে ওরা মুম্বাইতে আসে, কারণ আমরা ওকে বান্দাতে মারতে পারছিলাম না। তো মুম্বাইতে আসার পরে যেদিনকে এসছে সেই দিনকে, মানে যেদিনকে পৌঁছেছে সেই দিনকে উনি, ওনার বড় ছেলে, ওনার ছোট ছেলে, ওনার বোনের ছেলে এবং আর একটা কার বন্ধু, এবার বোনের ছেলে, ছোট ছেলে আর বন্ধু তারা সবাই মাইনর, মানে দে আর 16-17 ইয়ার্স ওল্ড। ওনার যে বড় ছেলে তার বয়স 20 কি 21, মানে সে গুলনাসের সমসাময়িক, কি 22 বছর বয়স হয়তো ম্যাক্স ম্যাক্স। এবার এরা মিলে ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে যে চলো চলো তোমার জন্য একটা বাড়ি দেখেছি তোমাদের জন্য, তোমরা গিয়ে বাড়িটা দেখে নাও, যদি ভালো লাগে তাহলে বাড়িটা আমরা আজকে নিয়ে নেব বলে ওকে এই কুয়োর কাছে নিয়ে এসে প্রচুর মারধর করেছে, মারধর করে খুন করেছে, খুন করে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। ওর ফোন, ওর পার্স, ওর যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু ওরা অন্য জায়গায় নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। কোনো কারণে ওই যে পাউচটা ছিল তার মধ্যে যে কাগজটা ছিল সেটা ওদের কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়নি, সেই জন্য ওই কাগজ ওই পাউচটা জাস্ট ফেলে দিয়েছে ওরা জঙ্গলে, চিন্তাও করেনি যে ওখান থেকে এই গোটা কেসটা আনরাভেল করতে পারে। তখন যখন বলেছে এই কথাটা যে যেহেতু ও আমার মেয়েকে বিয়ে করেছিল আমি ওকে খুন করেছি, তখন পুলিশের মনে হয়েছে তার মানে গুলনাজেরও কিছু একটা হয়েছে। এতক্ষণ আমরা এত কিছু দেখছি কিন্তু গুলনাজকে কেন দেখছি না, যার হাজবেন্ড মারা গেছে সে বাড়িতে ছিল না কেন। তখন পুলিশ বলেছে আপনার মেয়ে কোথায়, আপনার মেয়ে কোথায়।
তো প্রথমে বলার চেষ্টা করেছি যে আমার মেয়েকে আমি পাঠিয়ে দিয়েছি, পালিয়ে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। কারণ পুলিশ বলেছে না, মেয়ে কোথায়, ঠিক করে বলুন। তো তখন উনি বলেছেন যে মেয়েকেও সেদিনকেই ওরা মেরে ফেলেছে। মানে ওরা যখন একে মেরে বাড়িতে ফিরেছে, এই করণকে মেরে, তখন ওর ভাই ওকে, মেয়েটাকে বলেছে চল তুই তো অনেকদিন বম্বে আসিসনি, তোকে আমরা বেড়াতে নিয়ে যাবো। এবার ভাই তার দুই বন্ধুর সাথে মেয়েটাকে মানে মানে সেই বন্ধুদের মধ্যে একজন ট্যাক্সি চালাতো, তার ট্যাক্সিতে করে নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে গিয়ে গলা টিপে মেরে নবী মুম্বাইয়ের কাছে একটা জায়গায় ফেলে দিয়েছে। ফেলে দিয়ে খানিকক্ষণ গেছে, তারপরে আবার ওদের মনে হয়েছে যে হয়তো কিছু হয়নি, হয়তো বেঁচে আছে, সেজন্য আবার ফেরত এসছে ট্যাক্সি করে। ফেরত এসে ওকে আবার ইটের বাড়ি মেরে 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 ওর মাথাটা ভেঙে দিয়েছে। সো খোঁজ নিয়ে জানা গেছে যে হ্যাঁ, ওখানে একটা আনআইডেন্টিফাইড লাশ পাওয়া গেছিল 10 দিন আগে, এবং পুলিশের কাছে সেটাও আছে। যেহেতু চেম্বুর মানে গোয়েন্দি এবং নবী মুম্বাই একদম পাশাপাশি নয়, সেই জন্য কোনো কারণে কথাবার্তা হয়নি, বা ওরা অত খেয়াল করেনি যে ওরকম একটা আর একটা আনআইডেন্টিফাইড ডেড বডি এসেছিল বা সামথিং। বাট দ্য কেস গট সলভড দ্যাট দিস টু পুয়ার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, যারা নিজেদের বাবা মার প্রতারণায় পড়ে তারা মারা গেল। তাতে কার কি লাভ হলো আমি জানি না, কিন্তু মানে 5-6 জন মাইনর এবং ওই 22 বছর, এবং বাবারও খুব বেশি যে বয়স তা নয়, কারণ বুঝতেই পারছো বাচ্চাদের বেশি বয়স নাই, তো বাবারও এই 40-50 বছর বয়স, এবং মা, পিসি, সবাই has gone to jail for murder and double murder, and obviously for thinking of doing murder or being part of the whole thing. And তাতে ওদের ফ্যামিলিতে কি লাভ হলো আমি জানি না, কিন্তু বাবা বারবারই বলেছে যে ও আমার মানে আমার কাছাকাছি লোকেরা আমাকে অনেক নিন্দে করছিল, কিন্তু আমি জানি না মার্ডার করার পরে ওর বাবার নামটা খুব ভালো হয়ে গেছে কিনা, বলা খুব মুশকিল, কিন্তু এটাই হচ্ছে মেন্টালিটি, এটাই ছিল। সো দ্য অদ্ভুত ব্যাপার অফ দ্য কেস ওয়াজ দ্যাট আ স্মল পিস অফ পেপার উইথ ওয়ান ফোন নাম্বার, যেটা হয়তো রিলেটেড মনে হতো না কেসের সাথে, বাট ইট সলভ দ্য মার্ডার। এই ছিল আমার প্রথম গল্প। হ্যাঁ গীতাদি ভীষণ অনামাত, জামাইকে মারলো বুঝলাম রাগের জন্য, মেয়েটাকে না, মেয়েটা তো বেশি দোষ করেছিল, ওর বাবার মেয়ের ওপরে বেশি রাগ ছিল জামাইয়ের থেকে। হ্যাঁ আশা করি খুনি কিছু ক্লু রাখবেই। থ্যাংক ইউ অমৃতা। ইউর রাইট, হ্যাঁ বাচ্চারা অনেক সময় বার খেয়ে ক্ষুদিরাম হয়ে যায়, ঠিক কথা। হ্যাঁ হন্টেড ওয়েল সেই রিং মুভিতে ছিল, এটা স্টার্টিংটা বেশি একটু হন্টেড ছিল জায়গাটা, বাট ইটস নট রিয়েলি হন্টেড। যাই হোক, এই ছিল আমার প্রথম গল্প। এবার আমি আসছি আমার দ্বিতীয় গল্পতে। টেকনোলজি ইজ দ্য হিরো অ্যান্ড অলসো পুলিশ ইজ দ্য হিরো। মানে আমার মাঝে মাঝে আমি যখন ক্রাইমের গল্প শুনি, আমার তখন মনে হয় যে পুলিশ যদি চায়, অ্যাকচুয়ালি যদি চায়, এবং যদি পুলিশের কাছে ঠিকমতো রিসোর্সেস থাকে, এবং যদি পুলিশ ঠিকমতো সবকিছু সবসময় যদি ঠিকমতো কাজ করে, তাহলে এমন কোনো কেস নেই যে পুলিশ সলভ করতে পারে না। মানে it really is great to see that how they work and how they don't work. So এই কেসটা কেরালার কেস। সো আমরা মুম্বাই থেকে চলে যাব কেরালাতে। 2006 সাল, 2006, আজকে থেকে প্রায় ধরো 20 বছর আগে। আর এই কেসটা হয়েছে তোমার জানুয়ারি মাসে, মানে যেটা সলিউশন হয়েছে সেটা জানুয়ারি মাসে। সো অ্যাবাউট 19 ইয়ার্স। 2006 সালে কোল্লাম বলে কেরালাতে একটা জায়গা আছে, সেখানে অঞ্চল বলে একটা গ্রামে একদিন সকালবেলা পাড়াপড়শিরা, হ্যালো মুক্তা, সেখানকার পাড়াপড়শিরা একজন মহিলার আত্মচিৎকারে, মানে একটা মানে বুক ভাঙা মানুষের যে চিৎকার হতে পারে, সেই চিৎকারে তাদের মানে তারা সকালে যা কাজ করছিল সেগুলো সব ছেড়ে তারা দৌড়ে তার ওই বাড়িটার সামনে চলে আসে।
তো একজন মা, সে মানে মাটিতে আছড়ে আছড়ে কাঁদছে এবং মাথা কুটছে, এবং তার ঘরের ভেতরের দৃশ্য মানে বর্ণনা করা যায় না। ঘরের ভেতরে একটি মেয়ে, যার তখন বয়স খুব বেশি হলে 27 কি 28 বছর বয়স, এবং তার দুটি মেয়ে, দুটি বাচ্চা মেয়ে, টুইন্স, যাদের বয়স মাত্র 17 দিন, মাত্র 17 দিন। সেই মা এবং দুই মেয়েকে কেউ বা কারা নৃশংসভাবে গলা কেটে খুন করে রেখে গেছে ঘরের মধ্যে। মা একদম মানে মা পাগল হয়ে গেছে এটা দেখে। মা গেছিল সকালবেলা মিউনিসিপ্যালিটির অফিসে, না সরি পঞ্চায়েতের অফিসে, বাচ্চা দুটোর বার্থ সার্টিফিকেটের মানে রেজিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি করানোর জন্য মেয়েকে ঠিক মতন দেখে খাবার টাবার দিয়ে গেছিল। তার দুই নাতনি, যাদের বয়স মাত্র মাত্র 17 দিন, 17 ডেজ। মানে চিন্তা করো, কোনো মানুষ বা কেউ কেউ 17 দিনের বাচ্চাকে খুন করেছে, তার সাথে তার মাকেও খুন করেছে। সারা ঘর রক্তে রক্তাক্ত, সারা ঘর মানে সারা ঘরে বিভৎস একটা, মানে সেই ঘরের মধ্যে মানে কোনো মানুষ ঢুকতে পারবে না এমন অবস্থা। পাড়াপড়শিরা বেশ তৎপর ছিল, এবং একজন ভদ্রলোক যিনি ওখানে একটি ছোটখাটো চায়ের দোকান চালাতেন, তিনি পুলিশকে বলেন যে দেখুন, আমরা একটা বাইক দেখেছিলাম, এবং এখানে যেহেতু এই মা এবং মেয়ে একা থাকতো, এদের বাড়িতে খুব লোকজনের যাতায়াত ছিল না, আমরা বাইকটা দেখে আমাদের কেন জানি না মনে হয়েছে যে বাইকের নাম্বার লিখে রাখা উচিত। তো তারা বাইকের নাম্বার লিখে রেখেছে। বুঝতেই পারছো, মোবাইল ফোনের জামানা নয়। তো পুলিশের কাছে সেটা খুব বড় একটা সাহায্য হয়েছিল, যে বাইকটা কোথাকার বাইক, কি বাইক, তারা খোঁজ টোজ নিয়ে, এবং তখনকার দিনে এত তাড়াতাড়ি সব কিছু খোঁজ নেওয়া যেত না। যাই হোক, তারা 3-4-5 দিনের মধ্যে খোঁজ নিয়ে জানতে পেরেছে যে বাইকটা যার, তার নাম হচ্ছে দেবেল কুমার, এবং সে ইন্ডিয়ান আর্মিতে কাজ করে, এবং কারেন্টলি মানে এই সময় যখন এই ঘটনাটা ঘটেছে, তার পাঠানকোট, মানে নর্থ ইন্ডিয়াতে পাঠানকোট পাঞ্জাবে তার পোস্টিং। তো কেরালা থেকে পুলিশ পাঠানকোটে ফোন করেছে, আর্মির লোকেদের ফোন করেছে, এবং ওরা জানতে পেরেছে যে ডেভিল কুমার পালিয়ে গেছে আর্মি থেকে। বাইকটা ওরই, মানে আর্মি থেকে বাইক দেয় না, সেই বাইকটা ওরই, কিন্তু আর্মি থেকে ডেভিল কুমার পালিয়ে গেছে। এবার হচ্ছে গল্প, যে ডেভিল কুমার কে, এবং এই মেয়েটি বা কে, যে এরকম নৃশংসভাবে খুন হয়ে গেল। মেয়েটির নাম হচ্ছে রজনী। রজনী অঞ্চলে থাকতো না, কোল্লাম ডিস্ট্রিক্টে অন্য একটা জায়গায় থাকতো, এবং ছোটবেলা থেকেই রজনী মোটামুটি মানে তার বাবা খুব ছোটবেলায় মারা গেছিল, সেখানে রজনী আর রজনীর মা তারাই ছিল, এবং ছোটবেলা থেকে পড়াশোনা টড়াশোনা করেছে, দেখতে শুনতে খুব ভালো ছিল রজনী। গান বাজনা করতো, ওর অনেক কিছু শখ ছিল, চাকরি বাকরি করার চেষ্টা করছিল, এবং সেই সময় ওই পাড়ার মধ্যেই, মানে ওখানে ওই গ্রামের মধ্যেই ওর এই ডেভিল কুমারের সাথে আলাপ হয়, এবং বুঝতে পারছো আলাপ হয়েছে, দুজনেরই বয়স কাছাকাছি, প্রেম ভালোবাসা ইত্যাদি 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 হয়েছে, এবং এর মধ্যেই ডেভিল কুমার ইন্ডিয়ান আর্মি জয়েন করে। তো জয়েন করার পরে ওর পোস্টিং হয় পাঠানকোটে, এবং তখনও রজনীর সাথে ওর সম্পর্ক খুব ভালো চলছে। চলতে চলতে হঠাৎ একদিনকে রজনী বুঝতে পারে যে সে মা হতে চলেছে, কিন্তু তাদের তখনও বিয়ে হয়নি। তখন অবভিয়াসলি রজনী ডেভিল কুমারকে বলে যে আমাদের এবার বিয়ে করে নেওয়া উচিত, কারণ অবভিয়াসলি এতদিনের একটা সম্পর্ক। তখন ডেভিল কুমার উল্টে যায়, উল্টে গিয়ে বলে যে না, বিয়ে আমি করবো না, আমি তো তোমাকে, আমার বিয়ে করার এখন ইচ্ছা নেই, আমার এখন বয়স কম, আমি বিয়ে করবো না বলে ওখান থেকে চলে যায়, মানে ওকে ছেড়ে টেরে বলিস আমার পোস্টিং আছে, আমি চলে যাচ্ছি, বিয়ে করবো না, মানে বেশ বাজে ভাবে বিহেভ করে ওখান থেকে ও চলে যায়। মার আর মেয়ের সত্যি সত্যি কিছু করার উপায় ছিল না, কারণ তারা একটা প্রত্যন্ত গ্রামে থাকে, এবং অবভিয়াসলি বুঝতেই পারছো যে 2006 আমাদের দেশ অনেক অন্যরকম ছিল।
এবং একটি গ্রামের মধ্যে একটি মেয়ে যার বিয়ে হয়নি সে মা হতে চলেছে, এটা একটা বিশাল বড় একটা ব্যাপার, একটা বিশাল বড় তার জন্য একটা লজ্জার ব্যাপার। মানে তার লজ্জা নয়, কিন্তু তাকে লজ্জা দেওয়া হবে, তাকে অপমান করা হবে, তাকে দোষ দেওয়া হবে, তাকে গালাগালি করা হবে, অ্যাজ ইফ সব দোষ তার, অন্য কারোর কোনো দোষ নেই। সো তার মা তখন তাকে নিয়ে সিটিতে চলে যায়, মানে শহরে চলে যায়। যে এই গ্রামের মধ্যে এত কথাবার্তা, এত লোকের গুজগুজ ফুসফুস চলছে মেয়ের সম্বন্ধে, উল্টোপাল্টা কথাবার্তা, এবং বুঝতেই পারছো যে চরিত্র হননটা এত বেশি হচ্ছে যে মানে মেয়েটাকে তো বাঁচাতে পারবে না এরকম করে, মেয়েটা হয়তো কোনোদিন আত্মহত্যা করে ফেললো বা কিছু একটা করে ফেললো। সেই ভয়ে মেয়েকে নিয়ে মা চলে যায় শহরে। সেখানে মা কোনো মতে কাজ করে এবং মেয়েকে রাখে। শহরের মধ্যে কেউ কাউকে চেনে না, সেরকম কথাবার্তা বলাটা কম। এবার ওকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ও তো বাচ্চা হচ্ছে, সেজন্য ওখানে যে সিটি হসপিটাল ছিল সেখানে ও মানে সেখানে ও নাম লেখায় এবং আস্তে আস্তে ডাক্তার দেখাতে শুরু করে, যে মানে যা যা গাইনোকোলজিক্যাল হেল্প লাগে ইত্যাদি ইত্যাদি বাচ্চা হওয়ার জন্য। এবার এরকম একটা সময় মাসখানেক মাস দেড়েক বাদে যখন ওরা শহরে আছে, তখন এবার ওই হসপিটালে যখন ওরা দেখাতে গেছে, তখন ওই হসপিটালে মানে সব বুঝতে পারছো তো, যখন প্রত্যেক মাসে একটা করে টেস্ট হয় যখন প্রেগনেন্ট থাকে মহিলা, এবং তার সমস্ত কিছু চেক আপ হয়, ব্লাড প্রেশার, ব্লাড সুগার ইত্যাদি ইত্যাদি সবকিছু চেক আপ হয়। তো সেই সব করতে বেশ অনেকক্ষণ সময় লাগে, প্লাস এটা গভর্নমেন্ট হসপিটাল, সবকিছুতেই একটু লাইন টাইনে দাঁড়াতে হয়। তো সেইখানে ওদের একজনের সাথে মানে আলাপ হয়েছে, মানে কথাবার্তার মধ্যে সেই ছেলেটা এসে মানে সেই ছেলেটা এসে ওদের সাথে কথা বলেছে, তার নাম হচ্ছে রাজেশ। তো মানে একটু সাহায্য করে দিয়েছে ওদেরকে। বুঝতেই পারছো দুজনেই খুব একটা শহরে এবং হসপিটালে ঠিকঠাক গিয়েছিল না, বাট একা একা থাকে, একটু সাহায্য করে দিয়েছে এবং একটু কথাবার্তা হয়েছে। তারা জানতে পেরেছে যে ও ওদের কাছাকাছি একটা গ্রামের থেকে আছে এবং এখানেই শহরেই চাকরি বাকরি করে। এইভাবেই আলাপটা বাড়লো রাজেশের সাথে। রাজেশ কিন্তু কোনো খারাপ মন্তব্য বা কোনো খারাপ মানে তার কোনো যে তার মানে তার অভিসন্ধিটা খারাপ, মানে খারাপ অভিসন্ধি নিয়ে ওদের কাছে এসেছিল এরকম নয়, বরঞ্চ অনেক সাহায্য করেছে তাদেরকে, কোথায় যাবে, কি করবে, কোথায় কি হতে পারে, তারপরে জামা কাপড় কোথায় পাওয়া যায়, মানে টুকিটাকি জিনিস যেটা লোকের একটু সুবিধা হয় একটা নতুন জায়গায় থাকার জন্য, প্লাস চেক আপের সময় যাওয়া, ডাক্তারের সাথে কথা বলা ইত্যাদি ইত্যাদি। তারপরে ডাক্তার অনেক মানে ওদেরকে অবভিয়াসলি সমস্ত রকম বলেছে যে তোমার নর্মাল ডেলিভারি হতে পারে, তোমার সিজারিয়ান হতে পারে, তার জন্য ব্লাড লাগবে ইত্যাদি ইত্যাদি যত রকম কিছু হয়। তখন রাজেশ বলে যে ওর মারও একটু তখন একটু সাহসটা বেড়েছে, একটা লোক সঙ্গে আছে ইত্যাদি ভাবে, এবং ছেলেটা খারাপ না, ছেলেটা খুব ভালো ব্যবহার করছে মেয়ের সাথে। তো মার মাথায় এটা আসেনি যে ছেলেটা বিয়ে করবে মেয়েটাকে, বাট মার একটু ভালো লেগেছিল যে অ্যাটলিস্ট আমাদের সঙ্গে কেউ একজন আছে। সো এইভাবে করতে 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 ডেলিভারি ডেট এসে যায় এবং প্রিটি মাচ নর্মালি রজনীর ডেলিভারি হয় এবং রজনী দুটো বাচ্চা মেয়েকে জন্ম দেয়, এই টুইন ডটার্স। তখন দেওয়ার পরে তখন মা ভাবছে যে এখন তো শহরে থাকা খুব মুশকিল হবে, তার কারণ হচ্ছে যে মেয়েকে তো এরকম সদ্যজাত বাচ্চার সঙ্গে বাড়িতে একা রেখে সে শহরে সাহস করে বাইরে যেতে পারবে না, না কারণ মানে আগে যখন ও কাজে যেত তখন বাইরে থেকে তালা লাগিয়ে যেত, কিন্তু যেহেতু দুটো বাচ্চা আছে আর মেয়েটারও তো একটু শরীরটা ঠিক হতে টাইম লাগবে, তাকে তো বাইরে থেকে এরকম তালা লাগিয়ে চলে যেতে পারবে না, তার যদি কিছু লাগে তখন কি করবে। তখন রাজেশ ওর মাকে বলেছে যে আন্টি তুমি তোমার গ্রামে তো ফেরত যেতে পারবে না, কিন্তু তুমি আমার বাড়িতে গিয়ে থাকতে পারো যতদিন না বাচ্চাগুলো একটু বড় হচ্ছে, তারপরে আবার তোমরা শহরে ফেরত চলে এসো। তখন ও বলেছে, তখন ভদ্রমহিলা বলেছেন যে কিন্তু আমি তো ভাড়া দিতে পারবো না, কারণ আমার কাছে তো কোনো রোজগার নেই, আমার যেটুকু জমানো টাকা আছে সেটা দিয়ে যদি তোমাকে আমি ভাড়া দিই তাহলে আমরা কি খাবো। তখন ও বলেছে না না আমি ভাড়া চাইছি না, কারণ আমি তো শহরে থাকি, আমি গ্রামে যাই না, তুমি আমার বাড়িটা একটু দেখাশোনা করবে ইত্যাদি ইত্যাদি। তো ওই আঞ্চল গ্রামে হচ্ছে রাজেশের বাড়ি এবং সেখানে রজনী এবং রজনীর মা এবং দুই বাচ্চা চলে আসে থাকার জন্য, যখন বাচ্চাগুলোর এই 3 কি 4 দিন বয়স।
এবং তারা ওখানে থাকতে শুরু করে যতদিন না বাচ্চাগুলোর 17 দিন বয়স হয়েছে। এবার যখন বাচ্চাগুলোর বয়স হচ্ছে, যেদিনকে বাচ্চাগুলোর বয়স 17 দিন হয়েছে, সেদিনকে ডেভিল কুমার, যে বাবা যে চলে গেছিল, সে হঠাৎ ওই রাজেশের বাড়িতে কোনো এক কি করে খবর পেয়ে ওখানে হাজির হয়েছে, এবং হাজির হয়ে এসে ভদ্রমহিলাকে বলেছে যে আমার রজনীর সাথে দেখা করতে দাও, আমার খুব ভুল হয়ে গেছে, আমি ছেড়ে চলে গেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি বিয়ে করব ওকে। তখন ওর মা তো অবভিয়াসলি বুঝতেই পারছো, প্রথমে রাগ করছিল, কিন্তু তারপরে মার মন গলে গেছে, মেয়েটার যদি একটু ঠিকঠাক হয়, মেয়েটার যদি বিয়ে হয়ে যায়, বাচ্চাগুলো দেখাশোনার জন্য থাকবে, প্লাস এই ডেভিল কুমারের ইন্ডিয়ান আর্মিতে চাকরি আছে, কোনো অসুবিধা হবে না থাকার, সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো চাকরি, আর্মির চাকরি। তখন মেয়ের সাথে ওর দেখা হয়েছে, এবং খুব সুন্দরভাবে মেয়েকেও মানে রজনীর কাছেও ডেভিল কুমার ক্ষমা চেয়েছে, মেয়েদেরকে নিয়ে আদর করেছে, তারপরে করে টরে মানে 16 দিনের দিন এসেছিল, সরি, তারপরের দিন ও বলেছে যে আমি যদি নিয়ে যেতে হয় এখান থেকে, তাহলে তো আমার বার্থ সার্টিফিকেট গুলো লাগবে, আপনি কি মিউনিসিপাল কর্পোরেশন থেকে মানে সরি পঞ্চায়েতের কাছ থেকে বার্থ সার্টিফিকেট নিয়ে আসুন, কারণ এখানে তো আমাকে কেউ চেনে না, এবং আপনি মা, আপনার সাথে সম্পর্ক আছে, আপনাকে দেবে। তো উনি নিশ্চিন্ত মনে বাড়িতে মেয়েকে এবং নাতনিদের ছেড়ে চলে গেছিলেন পঞ্চায়েতে, এসে দেখেছেন এই অবস্থা। তো উনিও জানতেন যে খুনটা করেছে হচ্ছে ওনার ওই ডেভিল কুমার, এবং ওই যে গাড়িটা, যার পুলিশ যে গাড়িটাকে বাইকটাকে পেয়েছিল, মানে বাইকের নাম্বারটা পেয়েছিল, দ্যাট ওয়াজ অলসো ট্র্যাক টু হিম টু পাঠানকোট। হাউএভার ডেভিল কুমার হ্যাড রান অ্যাওয়ে, মানে he had deserted the armed forces, আমিও ওকে খুঁজছে। কিন্তু এখানে টুইস্টটা কি জানো? টুইস্টটা হচ্ছে যে রাজেশ বলে যে ছেলেটি, সে এবং ডেভিল কুমার দুজনেই একসাথে পাঠানকোটে চাকরি করতো আর্মি ফোর্সেসে, দুজনেই একসাথে চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে গেছিল। সো এই যে গোটা ব্যাপারটা, রজনীকে এবং রজনীর মাকে এসে হেল্প করা, এটা পুরো দুজনের একটা সাজিশ, দুজনে মিলে এই জিনিসটাকে ভেবেছিল। তার কারণ হচ্ছে যে রজনীর যখন 6 মাস প্রেগনেন্ট, তখন শহরে যেখানে রজনী কাজ মানে রজনীর মা কাজ করত, সেখানে একজন ভদ্রমহিলা রজনীকে বলেছিল যে তুমি বিয়ে না করলেও প্যাটার্নিটি টেস্টের জন্য তুমি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে একটা ডিপার্টমেন্ট আছে, উইমেন্স, দাঁড়াও বলছি তোমাদেরকে, আমি ডিপার্টমেন্টের নামটা ভুলে গেছি, একটা মিনিট বলছি তোমাদেরকে। স্টেটস উইমেন কমিশন, স্টেটস উইমেন কমিশনে রজনী একটা আপিল করেছিল যে বাধ্য করা হোক ডেভিল কুমারকে ডিএনএ দিতে এবং প্যাটার্নিটি প্রুফ করতে, এবং প্যাটার্নিটি প্রুফ করতে পারলে বাচ্চা দুটোকে ওকে মানে ভরণ পোষণের খরচা দিতেই হবে আন্ডার দ্য ইন্ডিয়ান রুল, আন্ডার দ্য ইন্ডিয়ান ল। সো তখন থেকে এরা দুজনে এরকম একটা ষড়যন্ত্র করেছে, করে রাজেশ, যাকে রজনী এবং রজনীর মা চিনতো না, সে এসে আস্তে 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 ওদের সাথে বন্ধুত্ব করেছে, এবং ও আস্তে আস্তে ওদেরকে ওর গ্রামে নিয়ে গেছে, এবং সেখানে গিয়ে দুই বন্ধু মিলে, রাজেশ এবং ডেভিল মিলে এসে খুন করেছে রজনীকে এবং দুই বাচ্চাকে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে 2006 এই ঘটনার পরে, সবকিছু জানার পরেও এবং ইন্ডিয়ান আর্মির সাহায্য পাওয়ার পরেও এই কেসটা সলভ হয় না। তার কারণ হচ্ছে যে ওরা দুজন উড়ন ছু হয়ে যায় এবং ওদেরকে কোথাও পাওয়া যায় না। মানে আমাদের দেশটা অনেক বড়, মানুষজনও অনেক বেশি, হারিয়ে যেতে চাইলে তুমি হারিয়ে যেতে পারো, ইট ইজ আ পসিবিলিটি, এবং এরা দুজন হারিয়ে গেছিল। আস্তে আস্তে কোল্ড হয়ে যায় কেস, এবং আস্তে আস্তে কেস স্টেট পুলিশের কাছ থেকে সিবিআই এর কাছে চলে আসে, কিন্তু সিবিআই যে কিছু করতে পেরেছিল সেরকম কোনো বোঝা যায়নি। 2024 সালে কেরালা স্টেটে যে নতুন এডিজিপি ল অ্যান্ড অর্ডার এসেছেন, তার নাম হচ্ছে মনোজ ইব্রাহিম। তিনি খুবই কর্মঠ একজন অফিসার, এবং তার কাছে সমস্ত কোল্ড কেসের মানে পুরনো কেসের একটা অ্যানালিসিস হচ্ছিল, এবং সেখানে ও এই কেসটা দেখতে পায়, এবং ওনার মনে হয় যে এটার মধ্যে একটা বিভৎস নৃশংস কেস,
এখনো পর্যন্ত সলভ হয়নি। কেন? কিন্তু ওনার প্রবলেম হচ্ছে যে কেস যখন সিবিআইয়ের কাছে চলে গেছে, স্টেট তখন সেটাতে ইনভেস্টিগেট করতে পারে না, বা করতে পারলেও একটা জুরিসডিকশনের প্রবলেম হয়। কিন্তু মনোজ এব্রাহিমের কেন মনে হয়েছিল যে উনি এই কেসটা হয়তো সলভ করতে পারবেন, বা চেষ্টা করলে কিছু একটা হবে। তো উনি উইদাউট ইনফর্মিং সিবিআই নিজের লোকেদের সঙ্গে ওটাকে আন্ডার দ্য রেডার্স বলতে পারো কেসটার উপরে কাজ করতে শুরু করেন। এবং যেহেতু সিবিআই কে কেস দিয়ে দেওয়া হয়েছিল, সেহেতু ওদের কাছে কেসের খুব বেশি পেপারস ছিল না, কিন্তু অনেক কিছু ছবি ছিল। সো তখন মনোজ এব্রাহিমের মনে হয় যে যদি আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ছবিগুলোকে এজ করতে পারি, মানে ধরো 2006 মনোজ কুমার রাজেশ এবং দেবেল কুমারের যেরকম চেহারা ছিল, আজকে 2024 গিয়ে তাদের কিরকম চেহারা হবে। অবভিয়াসলি আজকাল সবাই এআই তে সবকিছু করছে। দের ইজ দ্য জিবলি ইমেজেস, দেন দের ইজ দিস এজিং ইমেজেস, দেন দের ইজ মানে তুমি ছোটবেলায় কেমন দেখতে ছিলে, বড়বেলায় কেমন দেখতে, বুড়ো হলে কেমন দেখতে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পিপল কিপ অন ডুইং দিস থিং উইথ এআই, আজকাল সকলেই করছে। তো উনি এই জিনিসটাকে কাজে লাগানোর চেষ্টা করেন, এবং ওরা অনেকগুলো ছবি ইয়ে করে, মানে অনেকগুলো ছবি রেন্ডার করে, যাকে বলে। প্রথমে রেন্ডার করা হয় যে এ যদি এখন এরকম দেখতে থাকে, আজ থেকে মানে দু ডেকেড বাদে বা 19 বছর বাদে বা ধরো 18 বছর বাদে এর চেহারা কিরকম হতে পারে, এ কিভাবে এজ করতে পারে, মানে মাথার চুল কতটা থাকবে, দাড়ি গোফ কিরকম থাকবে, মোটা হলে কিরকম হবে, রোগা হলে কিরকম হবে, ঠিক মানে ওয়েট ঠিক থাকলে কিরকম থাকবে, মানে ডিফারেন্ট ভেরিয়েশনস উনি করেন। এবং তারপরে উনি ওনার লোকেদের বলেন, মানে ওনার যে ডিজিটাল টিম তাকে উনি বলেন যে যত সোশ্যাল মিডিয়া আছে যেখানে ছবি আছে, তার সাথে তোমরা এই ছবিগুলোকে মেলাতে শুরু করো। আমরা খোঁজ করতে থাকি। এরকম করতে করতে 2024 ওরা খোঁজ করতে থাকে, কিন্তু কোনো ছবির সাথেই 20% 30% মিল আসে। কারণ ধরো চেহারা এবং মানে আমরা সবাই একরকম না দেখতে হলেও অনেকটা সিমিলার জিনিস আছে আমাদের মধ্যে, এবং একটা বয়সের সময় অনেক লোক কাইন্ড অফ সিমিলার দেখতে হতে পারে। মানে আমি বলছি না সবাই সিমিলার হবে, কিন্তু ধরো একটা হাইট, ওয়েট এক্সেট্রা এক্সেট্রা থেকে। সো এই 20% 30% 20% 30% ম্যাক্স 40% মিল আসছে, কিন্তু তাতে ওরা মানে 40% মিল ইজ নট সামথিং দ্যাট ইউ ক্যান বেস অন অ্যান্ড তাকে গিয়ে জেরা করতে পারো। এই করতে করতে ওরা বেশ একটু হতাশ হয়ে পড়ছিল, কারণ ওদের মনে হয়েছিল যে এটাতে ওরা কেস সলভ করতে পারবে। কিন্তু 2024 সালে কিছু হয়নি। কিন্তু হঠাৎ করে 2025 সালের জানুয়ারি মাসে একজন ওয়ান অফ দ্য গাইজ হু ওয়াজ ওয়ার্কিং অন দ্য কম্পিউটার্স, তার কাছে একটা ছবি সে দেখতে পায় যে একটা কাপল তারা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করেছে, এবং তাদের ছবির যে ছেলেটা তার সাথে একটা ছবির 90% মিল আসে। 90% মিল। এবং যখন 90% মিল আসে, তার মানে হচ্ছে যে দিস পারসন ইজ ক্লোজেস্ট টু হোয়াটস দ্যাট, মানে ওই যে লোকটা পালিয়ে গেছে বা যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে হতে পারে। এবার একটু আশার আলো দেখতে পায় ওরা, এবং ওরা চিন্তা করে কি করবে। তখন যার ছবির সাথে মিল এসছে তারা সেই ছবিটার সঙ্গে, মানে তার ছবির পেছনে যে লোকটা আছে তার যে ধরো যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মেই ওরা পেয়েছিল, সেই প্ল্যাটফর্মে তারা একটু খোঁজ করতে শুরু করে এবং জানতে পারে যে এই লোকটির নাম হচ্ছে প্রবীণ কুমার। সে এর ওয়াইফের সাথে তার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করছিল, এবং সেই ছবিটা দেওয়া হয়েছে, হাজবেন্ড ওয়াইফের ছবি। আবার একটু পুলিশ দমে যায় যে এর নাম তো না দেবেল কুমার না রাজেশ, এর নাম প্রবীণ কুমার, এবং এ থাকে হচ্ছে পন্ডিচেরিতে, ওদের জুরিসডিকশনের বাইরে। এবার ওদেরকে পন্ডিচেরি গিয়ে ওকে যদি ধরতে হয়, তাহলে ওদের পন্ডিচেরি পুলিশকে বলতে হবে, এবং পন্ডিচেরি পুলিশকে যদি ওরা বলে, তাহলে ওদেরকে বলতে হবে যে এই কেসটা তো ওদের নয়, এটা তো সিবিআই কেস। সো ওরা ঠিক করে যে ওরা প্লেন্স ক্লোথে যাবে এবং গিয়ে ওর লোকটাকে, মানে মনোজ এব্রাহিম টেক্স a lot of what should I say, very bold decisions, but good for him. So উনি এবং ওনার টিমের কয়েকজন মিলে ওর পন্ডিচেরি যান, বেড়াতে যাচ্ছে এরকম একটা ব্যাপার নিয়ে ওরা বের করে। মানে অবভিয়াসলি পুলিশ ক্যান ফাইন্ড আউট
তুমি কোথায় থাকো ইত্যাদি ইত্যাদি জায়গা, যখন ওরা খবর পেয়ে গেছিল তুমি কে, তো বের করে সেই লোকটার বাড়ি খুঁজে পায় এবং ওরা ওর বাড়ির ওপরে চোখ রাখতে শুরু করে যে একে যদি দেখা যায়। তারপরে ওকে ওরা সামনে থেকে যখন দেখতে পায় বাড়িতে, তখন ওরা বুঝতে পারে যে দে আর রাইট, দিস গাই লুকস এক্স্যাক্টলি লাইক ওয়ান অফ দ্য পিকচার্স। এ হচ্ছে রাজেশ, এ ডেবল কুমার নয়, এ হচ্ছে রাজেশ। তখন ওরা মানে তাকে তাকে থাকে যে একে কিভাবে কিভাবে করা যায়, মানে ওকে গিয়ে তো ওরা বলতে পারবে না, ওদের বাড়িতে যাওয়ার মতন ওদের পারমিশন নেই, দে ডোন্ট হ্যাভ দ্য পারমিশন টু গো অ্যান্ড আস্ক হিম এনি কোয়েশ্চেন্স। তখন মনোজ ইব্রাহিমের মনে হয় যে একদিন উনি ওই লোকটা, যে লোকটার নাম প্রবীণ কুমার, এখন সে বাড়ির বাইরে এসে একটু ঘোরাফেরা করে বাড়ির ভেতরে চলে যেত। একটা সময় সে এরকম করতো। তো ওনার তখন মনে হয় যে দ্য রাইট অ্যাপ্রোচ ইজ লাইক ওকে চমকে দিতে হবে কোনো একটা ভাবে। তো সেদিনকে ও ঠিক করে, যখন এই প্রবীণ কুমার বাড়ির বাইরে এসে যাই করছিল করে ভেতরে যায়, তখন উনি খুব জোরে ওকে বলে রাজেশ, রাজেশ বলে ডাকে। এবং প্রবীণ কুমার, যেরকম আমরা সকলেই নিজেদের নাম শুনলে, অ্যাকচুয়াল নাম শুনলে আমরা সবসময় পেছনে ফিরে তাকাবো বা ঘুরে তাকাবো, প্রবীণ কুমার ডাজ দ্যাট, হি লুকস ব্যাক টুয়ার্ডস মনোজ ইব্রাহিম। মনোজ ইব্রাহিম hits the nail on the head এবং এগিয়ে গিয়ে বলে যে আপনি তো রাজেশ, আপনি তো রজনীকে খুন করতে সাহায্য করেছেন অথবা খুন করেছেন। এবং রাজেশের চেহারা দেখে বা প্রবীণ কুমারের চেহারা দেখে মানুষ বুঝতে পারে যে একদম ঠিক লোকের কাছে পৌঁছেছে। সে একদম পুরো সাদা হয়ে গেছিল, তার মানে মনে হচ্ছে মুখ চোখ থেকে সমস্ত রক্ত ঝরে গেছে। তাকে যে পুলিশ কোনোদিন খুঁজে পাবে সে কোনোদিন আশা করেনি। এবং রাজেশের কাছ থেকে তারা দেবল কুমারেরও খবর পায়, সেও থাকে পন্ডিচেরিতে। দুইজনে পালিয়ে গিয়ে ইন্ডিয়ান আর্মি ছেড়ে তারা তখন পন্ডিচেরিতে বাস করছে এবং দুজনেই স্কুল টিচার, দুই বোনকে বিয়ে করেছে এবং তারা সুখে স্বাচ্ছন্দ্যে বাড়ির ঘর দর সংসার করছিল, কেউ জানতো না। তারা ইন্টেরিয়ার ডেকোরেটরের বিজনেস করত এবং তারা পন্ডিচেরিতে থাকতো। দুজনেই ধরা পড়েছে এই একজন বলতে পারো ভেরি ইন্টেলিজেন্ট এবং ভেরি ভেরি কর্মঠ একজন এডিজিপি কেরালা মনোজ ইব্রাহিমের জন্যে। এবং 19 বছর পুরনো একটা বিভৎস নৃশংস একটা ক্রাইম সলভ হয়েছে, যে শুধুমাত্র পয়সার জন্যে এবং নিজের ইগো এবং নিজের কথা চিন্তা করে যে একটা মেয়েকে, এবং তার নিজের মানে দেবল কুমারের নিজের দুটো মেয়ে 17 দিন বয়স যাদের, তাদেরকে একদম কোল্ড হার্টেডলি দুই বন্ধু মিলে তিনজনকে খুন করেছিল। So this got solved. Now the court, it is in মানে CBI did not say much because the case got solved. সেই জন্য এখন কেস চলবে এবং আশা করা যায় যে উপযুক্ত শাস্তি পাবে এরা দুজনে। প্লাস they also have a court martial from Indian Armed Forces, কারণ তুমি যদি আর্মিকে ডেসার্ট করো without telling them, there is a rule that you will be court martialed. So we have to see that what will happen, but I thought it was a fantastic case. It was a truly amazing case এবং বিচার হলো এতদিন বাদে, তিনটে ইনোসেন্ট সোল বিচার পেল। কেমন লাগলো তোমাদের গল্পটা? আমি তোমাদের কমেন্টস দেখছি একটু। মুক্তা, নো প্রবলেম, শুনে নিও আগের গল্পটা। আশা করি দ্বিতীয় গল্পটা শুনেছো। ঠিক কথা গীতাজি, এসব শুনলে মাথা খারাপ হয়েই যায়। ঠিক কথা, একেবারে ঠিক কথা, ভীষণ বিভৎস দিদি। জিও, ইউর রাইট। আমার তো গল্পটা শুনতে শুনতে পড়তে পড়তে মনে হচ্ছিল যে উফ, মনোজ ইব্রাহিমের সাথে যদি দেখা করে বলা যেত যে হোয়াট আ গ্রেট জব স্যার, হোয়াট আ গ্রেট জব। ভেরি থ্যাংক ইউ সুচরিতা। আশা করি তোমাদের ভালো লেগেছে দুটো গল্প। অ্যান্ড আমি অনেকদিন বাদে সানডেতে লাইভ করছি, তো আশা করি আরো লোকজন শুনবে। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে যে এই ইনোসেন্ট লোকেরা, এই ইনোসেন্ট মেয়েটি এবং দুই বাচ্চা যে পেয়েছে, বিচার পেয়েছে, এটাই ভালো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ সকলকে আমার লাইভে আসার জন্যে, আমার সাথে থেকে গল্পগুলো শোনার জন্যে।
কমেন্ট করার জন্য, লাইক করার জন্য। যারা পরে শুনবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমি রোজ বলি, আজকেও বলবো, তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট না করো তাহলে পরে আমাদের গল্প বলে কি লাভ বলো। আর যারা ইউটিউবে দেখবে আমার বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। অলরেডি তোমাদের বলে দিচ্ছি, তোমরাও প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে বাড়ানোর সাহায্য করো। আর সকলে ভালো থেকো, মাথা ঠান্ডা রেখো, মন ঠান্ডা রেখো, সাবধানে থেকো সকলে। তোমাদের এই সামনের উইকটা খুব ভালো যাক। অনেকে আসছে লাইভ করতে সামনে, অনেকে যারা অনেকদিন লাইভ করেনি তারা আসবে। আই গেসিং উর্মিদির আর প্রিয়দর্শিনীর অ্যানাউন্সমেন্ট তোমরা নিশ্চয়ই দেখেছো, এরা দুজন তো আছেই, প্লাস অমৃতা প্রত্যেক শনিবার আসে। তোমরা প্লিজ সকলে থেকে লাইভগুলো শুনো, নিজেদের কমেন্ট না করলেও একটা লাইক দিয়ে যেও, which is my request to all of you। এই বলে আমি এখানে শেষ করছি। গুড নাইট, সকলে ভালো থেকো, নমস্কার, বাই বাই।